নিউজ 18 বাংলায় স্বাগত। প্রাইম টাইম এট 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন উঠছিল। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক ময়না তদন্তে ঠিক কি অনুমান করা হচ্ছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুশোভন। সুশোভন, কি খবর রয়েছে? বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের যে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু ঘটেছে শর্বরী দত্তের। তার পাশাপাশি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তাই জন্য তিনি নিজেকে সামলাতে পারেননি, তিনি পড়ে যান। দেহে যে আঘাতের চিহ্নগুলো দেখা গেছিল মূলত তার বাঁ দিকে পায়ের গোড়ালির দিকে এবং তার যে মাথার দিকে যে আঘাতের চিহ্ন মূলত কানের দিকটা, সেই জন্য আঘাতের চিহ্ন একটাই কারণে যে সেরিব্রাল অ্যাটাকের জন্য তিনি পড়ে যান বলেই মূলত আঘাত ঘটেছেন। এবং তার পাশাপাশি পুলিশ প্রাথমিকভাবে এই রিপোর্ট পেয়েছেন যে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু ঘটেছে। তারপরেও পুলিশের কাছে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। তুমি জানো যে মূলত এত সময় পরে তার পরিবার জানতে পারলো কেন তিনি নিচে রয়েছেন বা তিনি কেমন অবস্থায় রয়েছেন, এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রশ্ন যেমন রয়েছে তাদের পারিবারিক সমস্যা কি ছিল সেটা কিন্তু তদন্তে জানার চেষ্টা করছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। এবার যে খবরের দিকে নজর রাখবো, মিমি অভিনেতা সাংসদ মিমি চক্রবর্তী তিনি গোপন জবানবন্দি দিলেন আলিপুরে। এবং যে খবর রয়েছে, তিনি নিজের গাড়িতে ছিলেন কিন্তু পাশের একটি ট্যাক্সি থেকে সেই ট্যাক্সি চালক তাকে বিকৃত অঙ্গভঙ্গি করেন। সেই ট্যাক্সি চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমি যদি আজকে কোর্টে না আসতাম তাহলে ও হয়তো ফ্রি হয়ে যেত। আর এইভাবে আমি কোনো লুপ হোল ছাড়তে চাই না। এই এক দুটো মানুষের জন্য আমার শহরের নাম খারাপ হয়, এই এক দুটো মানুষের জন্য আমার অ্যাডমিনিস্ট্রেশনের নাম খারাপ হয়। আর আমি যদি আজকে ওকে ছেড়ে দিতাম, ও হয়তো কালকে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার সুযোগটা পেত, যে এইভাবে তো লোকে ইগনোর করে দেয়, তো আমি লাইসেন্স পেয়ে গেলাম এটা করার। অনেকেই পেটিএম অ্যাপ ব্যবহার করেন, কিন্তু জানেন কি সেই পেটিএম আজ সকাল থেকে গুগলে পাওয়াই যাচ্ছে না, এমনকি ডাউনলোডও করা যাচ্ছে না। পেটিএম এই মুহূর্তে গুগলে পাওয়া যাচ্ছে না। যে তথ্য পাওয়া যাচ্ছে যে পেটিএম যে গ্রাহকদের বিভিন্ন যে তথ্য রয়েছে সে তথ্য হাতিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পেটিএম এ চীনা সংস্থার বিপুল লগ্নি রয়েছে, সেই কারণেই কি পেটিএম নিষিদ্ধ করলো কেন্দ্র? কিছুক্ষণ পরেই স্পষ্ট হয় পেটিএম অ্যাপ সরিয়েছে গুগল। আইপিএল নিয়ে একটি অনলাইন গেমও চালু করে পেটিএম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক কি কারণে পেটিএম সরানো হলো তা তো জানতে চাইবো। তার পাশাপাশি গ্রাহকরা যাদের ইতিমধ্যে পেটিএম রয়েছে বা তারা ব্যবহার করছেন, তাদের কি কোনো রকম সমস্যায় পড়তে হবে? দেখুন, একটা জিনিস প্রথমে বলি, সমস্যা গ্রাহকরা অলরেডি অনেকদিন ধরে পড়েছে। সেটা হচ্ছে যে পেটিএম নিয়ে কিন্তু অনেক ক্রাইম হচ্ছে। মানে পেটিএম করছে আমি বলবো না, কিন্তু পেটিএম এর নাম করে পেটিএম আপডেট করতে হবে, পেটিএম এই করতে হবে। আর যেহেতু এগুলো একটা ওয়ালেট টাইপের ছিল, এগুলো ঠিকমতো এত বলার পরেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আরবিআই কেওয়াইসি ঠিকমতো মানতো না, এরকম টাইপের কোম্পানিরা এনে অনেক কিছু অ্যালিগেশন হয়েছে। সেহেতু আমার মনে হয় মানুষের একটু অসুবিধা প্রথম দিকে হবে, বাট এই অল্টারনেটিভ কোনো অ্যাপ চলে এলে আরো মানুষের পক্ষে ভালোই হবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক ক্রাইমের মূলের কারণ আছে এই সমস্ত অনলাইন ওয়ালেট অ্যাপগুলো। আর এখানে আবার চাইনিজ ব্যাপার বা অন্য ভিন দেশের ডেটা কালেকশনের ব্যাপার যেহেতু চলে এসছে, ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার আছে, সেহেতু যদি গভর্নমেন্ট করে থাকে তাহলে এটা বুঝেই করেছে আর কি। ধন্যবাদ। এদিকে পেটিএম এর পক্ষ থেকে কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে গুগল প্লে স্টোরে পেটিএম অ্যাপ যে ডাউনলোড তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, খুব তাড়াতাড়ি তা ফের চালু হবে। গ্রাহকদের টাকা এবং অন্যান্য তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ওয়ালেটের মাধ্যমে টাকার লেনদেনও আগের মতোই করা যাবে। পেটিএম গ্রাহকরা আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন। রেলে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তবে বেসরকারি ট্রেনে কি ভাড়া বাড়বে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি খবর রয়েছে? দেখো, বেসরকারিকরণ নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে সমস্ত বেসরকারি সংস্থা যারা আগ্রহ দেখাচ্ছে, সেই আগ্রহ দেখাতে গিয়ে বলাই হয়েছিল যে তারা নিজেদের মতো ভাড়া নির্ধারণ করতে পারবে। তো এদিন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদবের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যে সমস্ত বেসরকারি সংস্থা যারা বরাত পাবে তারাই নিজেদের মতো করে ভাড়া এক্ষেত্রে ঠিক করবে। পরিষেবার উন্নতি, স্টেশনের পরিকাঠামো বৃদ্ধি এবং একই সঙ্গে হচ্ছে যে স্টেশন বা রেল যাত্রার ক্ষেত্রে উন্নয়নের মতো বিষয়গুলোকে মাথায় রেখেই
যে যাত্রীবাহী যে দূরপাল্লার ট্রেনগুলো রয়েছে সেখানেগুলোতে ভাড়া নির্ধারণে বেসরকারি সংস্থা করবে। প্রাথমিকভাবে তালিকায় 109খানা রুট রয়েছে, তার জন্য বেসরকারি সংস্থার হাতে প্রায় 151খানা ট্রেন তুলে দেওয়া হবে, যার মাধ্যমে হচ্ছে বেসরকারি সংস্থা যারা হচ্ছে ভাড়ার অঙ্ক সহ যাবতীয় বিষয় নির্ধারিত করবে। তো এদিন পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বেসরকারি সংস্থাগুলোকে নিজেদের মতো করে ভাড়া নির্ধারণে স্বাধীনতা যেমন দেওয়া হচ্ছে, তেমনি ওইসব রুটে এসি বাস এবং বিমানের ভাড়া কেমন সেটা বিবেচনা করে তবেই ভাড়া নির্ধারণ করবে এই সংস্থাগুলি। ধন্যবাদ আবির। পুজোর আগে কি মাঝেরহাট ব্রিজ চালু হতে চলেছে? কারণ ইতিমধ্যে সেই ব্রিজের শেষ ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের খুলতে পারে এই মাঝেরহাট ব্রিজ। শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু মাঝেরহাট সেতু। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর চলতি বছরেই নতুন সেতু সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দিতে চায় রাজ্য সরকার। তার পরিপ্রেক্ষিতেই মাঝেরহাট ব্রিজের শেষ পর্যায় বা ধাপের কাজ শুরু করা হলো। যেহেতু নয়া মাঝেরহাট ব্রিজ হবে কেবল স্টেট ব্রিজ, সেই কেবল সুইজারল্যান্ড থেকে কলকাতাতে মাঝেরহাট ব্রিজ যেখানে নতুন তৈরি করা হচ্ছে সেখানে নিয়ে আসা হয়েছে। বিশেষত্ব যে কেবল সেগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যান্ড, যেগুলোকে আমরা দেখাচ্ছি যে কালো রঙের এগুলো হচ্ছে কেবল বা স্ট্যান্ড। আর আমার পাশে যে অংশটি রয়েছে এটাকে বলা হয় ডাক্ট। ওই ধরনের যে স্ট্যান্ড তা এই ডাক্টের মধ্যে দিয়ে প্রবেশ করানো হবে। কোন ডাক্টের ক্ষেত্রে 14টা, কোন ডাক্টের ক্ষেত্রে 22 থেকে 25টা পর্যন্ত এইভাবে কেবল যাবে। এবং সামনে যে পিলার দেখতে পাওয়া যাচ্ছে সেই পিলারের মধ্যে দিয়ে এই কেবলকে টান হিসেবে দেওয়া হবে। সর্বমোট এই মাঝেরহাটে নয়া ব্রিজের ক্ষেত্রে মোট 84টা এই ধরনের ডাক, যার মধ্যে এই ধরনের সুইজারল্যান্ড থেকে নিয়ে আসা বিশেষ ক্ষমতা সম্পন্ন স্ট্যান্ডকে পাঠানো হবে এবং তারপর টান দেবার পর এই সেতু তৈরির কাজ মোটামুটি ভাবে শেষ করা হয়ে যাবে। বহু ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা বলছেন এর আগে আমাদের কলকাতাতে দ্বিতীয় হুগলি সেতু তৈরির সময় এই ধরনের কেবল ডাক্ট ব্যবহার করা হয়েছিল। বর্তমানে যখন এটি ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে বিশেষ কতগুলো বিষয় মাথায় রাখা হচ্ছে। বিশেষ করে একবার যদি কেবল ডাক্ট যদি দিয়ে দেওয়া হয়, তারপর যখন দুটো প্রান্তে গ্রাউটিং করে তাকে শক্ত অবস্থাতে যাতে টান করে দেওয়ার পর নানা ধরনের জটিলতা আসতে পারে, ফলে সমস্ত দিক খতিয়ে দেখে খুঁটিয়ে পরীক্ষা করে তবেই এই কাজ করা হয়েছে। আপনি কি খুব অনলাইনে কেনাকাটা করেন? তবে সাবধান, কারণ এই মুহূর্তে রাজ্যে যা খবর রয়েছে প্রাক্তন সেনা কর্মী পরিচয় দিয়ে অনলাইনে জালিয়াতি করা হচ্ছে এবং এই লকডাউনে অনলাইনে আর্থিক জালিয়াতিটা বেড়ে গিয়েছে এবং নজরে গোয়েন্দাদের রাজস্থানে ভরতপুর গ্যাং। ঝাড়খণ্ডের জামতারার পর অনলাইন জালিয়াতিতে সক্রিয় নয়া গ্যাং। রাজস্থানের ভরতপুর চক্র, সেনা জওয়ান পরিচয় দিয়ে লোক ঠকিয়ে কোটি টাকা লোপাট। ইন্টারপোল রিপোর্ট বলছে লকডাউন পর্বেই সক্রিয় হয়ে ওঠে অনলাইন জালিয়াতরা। ফাঁদে পড়ে কয়েক কোটি টাকা খুইয়েছেন এ রাজ্যের মানুষ। জালিয়াতরা নিজেদের ভারতীয় সেনা জওয়ান হিসেবে পরিচয় দিচ্ছেন। ফেসবুক মার্কেটপ্লেস কিংবা ওয়েলএক্সে ফাঁদ পেতে বসে জালিয়াতরা। কখনো নিজেরাই বিভিন্ন পণ্যের ভুয়ো বিজ্ঞাপন দেয়, কখনো বিজ্ঞাপনদাতাকে নিজেদের কথার প্যাচে ফেলে জালিয়াতি করে। দু ধরনের মানুষ নয়া জালিয়াতির শিকার। লকডাউনে যারা কাজ হারিয়েছেন তারা অনেকেই এখন অনলাইনে ব্যবসা করতে চাইছেন। স্যানিটাইজার, মাস্ক কিংবা বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। নতুন ব্যবসা করতে গিয়ে জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে। সাইটগুলিতে রাস্তায় গাড়ি বা মোটরবাইক বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করতে গিয়ে ফাঁদে পড়ছেন ক্রেতারা। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করলেই বিপদ। 5,000 টাকা, তারপরে 9,999 টাকার কুপন পাঠাতে থাকে। আর আমিও সেন্ড অপশানে ক্লিক করেছি, বলেছিল আপনি এই টাকাগুলো পাঠালেন, আপনাকে পুরো টাকাটা অ্যাডভান্স পুরো পাঠিয়ে দেওয়া হবে। তো আমি সেই জন্য ক্লিক করেছিলাম। আর তারপরে করে দেওয়ার পর তারপরে বলছে আরও 15,000 টাকা পাঠান, তাহলে আপনার সব টাকা আসবে। এইভাবেই আমার টাকাটা গেছে। গাড়িটার অ্যাড দেওয়া ছিল 85,000 মতো, আমি 73,000 বলেছিলাম। তা সেই মুহূর্তে সে রাজি হয়। ও শুধু বলেছিল ট্রান্সপোর্টের যে টাকাটা সেটা তোমার সঙ্গে দাদা গাড়ির দামের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো, 73,000-এর সঙ্গে অ্যাডজাস্ট হবে। সবথেকে বড় কথা দাঁড়িয়ে গেছে উনি একটা আর্মির কার্ড, নিজের পরিচয় দেওয়ার জন্য একজন রিটায়ার পার্সন, সমস্ত কিছু পাঠিয়েছে বলে ঠিক অবিশ্বাস করতে পারিনি জায়গাটা। তা আমিও আবার 15,000 টাকা পাঠালাম। তারপরে যখন জিজ্ঞেস করলাম যে গাড়িটা কোথায়, তখন বলছে যে গাড়িটা এখন যেতে পারবে না, আপনি পরে ইচ্ছে করবেন। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
এই ধরনের ঘটনায় সেনা সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে মনে করছেন সাইবার আইন বিশেষজ্ঞরা। জেনারেলি যারা এই ক্রাইমটা করছে তারা অনলাইনে নিজেদেরকে আর্মির লোক বলছে, এবং আর্মির লোক বলে তারা যখন ইভিন মানুষ বিশ্বাস আনার জন্য, অর্জন করার জন্য যখন ভিডিও কল করছে তখনও তারা বা ফোনেও এমন কিছু কথা বলছে যেন মনে হচ্ছে তারা ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে বা পুলিশিং সম্বন্ধে বা মিলিটারি সম্বন্ধে অনেক কিছু জানে। বিশ্বাসযোগ্যতা অর্জন করে পুরো ঠকানো হচ্ছে, ওয়ান কাইন্ড অফ ফিশিং। জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য গোয়েন্দাদের পরামর্শ, মুখের কথা ও আপলোড করা ছবিতে ভরসা করে অপরিচিতকে টাকা পাঠানো ঠিক নয়। অনলাইনে কিছু কিনতে হলে নিজের চোখে পরখ করে তারপরই টাকা দিতে হবে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিতে হবে। একটু সাবধানতা, একটু সতর্ক হলেই অনলাইন জালিয়াতির খপ্পর থেকে বাঁচা সম্ভব বলছেন গোয়েন্দারা। ক্যামেরায় শুভব্রত কুণ্ডু ও সমীরণ বিশ্বাসের সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা। আর এবার সময় টুইটার ট্রেন্ডিং এ, অর্থাৎ কোন খবর নিয়ে আলোচনা চলছে সারা দেশে, কোন খবর সারা দেশের মানুষকে বিশেষভাবে ভাবাচ্ছে। যেমন টুইটার এই মুহূর্তে ভীষণভাবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আত্মনির্ভর কৃষি, আত্মনির্ভর কৃষি এই মুহূর্তে আলোচনা হচ্ছে, এবং হ্যাশট্যাগ আব কি বার কিসানো পর বার। এবং এই টুইট এখনো পর্যন্ত 60,000-এরও বেশি হয়েছে। কৃষি বিল নিয়ে তুঙ্গে রয়েছে টুইটার যুদ্ধ, বিলের পক্ষে বিপক্ষে একাধিক টুইট হয়েছে। মোদী সরকারের কৃষি বিল নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে, এই সংক্রান্ত খবর থাকছে বিরতির পর। তার পাশাপাশি হ্যাশট্যাগ IPL 2020 টুইট হয়েছে 55,000-এরও বেশি। কাল থেকে শুরু হচ্ছে IPL 13, করোনা কাটিয়ে ফের মাঠে ফিরছে টি20 ক্রিকেট। কোভিড-19 এর জন্য এবার IPL হবে আরব আমিরশাহিতে। আক্রমণাত্মক প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে ফরেদের রাজ চলছে এবং বিরোধীরা কৃষকদের বিভ্রান্ত করছে। जो लोग दशकों तक देश में शासन करते रहे हैं, सत्ता में रहे हैं, देश पर राज किया है, वो लोग किसानों को इस विषय पर भ्रमित करने की कोशिश कर रहे हैं, किसानों से झूठ बोल रहे हैं, भांति भांति के भ्रम फैला रहे हैं। जिस APMC एक्ट को लेकर अब ये लोग राजनीति कर रहे हैं, एग्रीकल्चर मार्केट के प्रावधानों में बदलाव का विरोध कर रहे हैं, उसी बदलाव की बात इन लोगों ने अपने घोषणा पत्र में भी लिखी थी। लेकिन अब जब NDA सरकार ने ये बदलाव कर दिया है तो ये लोग इसका विरोध करने पर, झूठ फैलाने पर, भ्रम फैलाने पर उतर आए हैं। যদিও এই বিল বিজেপিকে বিভিন্ন জায়গায় বিড়ম্বনায় ফেলছে। রাহুল গান্ধী তিনি তোপ দেখেছেন এবং তিনি বলছেন মোদির ওপর কৃষকদের বিশ্বাস নেই। শুরু থেকেই মোদির কথা এবং কাজে ফারাক রয়েছে। নোটবন্দি, ভুল GST, ডিজেলের ট্যাক্স বৃদ্ধি, নয়া কৃষি বিলে খেতে পাবেন না কৃষকরা, মোদিকে নিশানা করে টুইট রাহুল গান্ধী। শনিবার থেকে মোর দেশে শুরু হচ্ছে IPL 13 এবং নিউ নরমালে করোনা আবহে অনেক দিক থেকে নতুন নিয়ম রয়েছে। মরু শহরে নিউ নরমাল IPL। গ্যালারি থেকে বিরাট ধোনিদের উৎসাহ দিতে পারবেন না সমর্থকরা, তবে এই পরিস্থিতির মধ্যেও টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে BCCI। বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে মাঠেই সৃষ্টি হবে কৃত্রিম শব্দ, ধ্বনি। প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা চিৎকারের অডিও। প্রিয় ক্রিকেটারের জন্য গলা ফাটানোর ব্যবস্থাও থাকছে। ধোনি, বিরাট, রোহিত, রাসেল, গেলরা 4 বা ছক্কা হাঁকালেই ভেসে আসবে চিৎকার। কখনো শোনা যাবে ধোনি ধোনি, আবার পাল্টা বিরাট বিরাট। সবকিছুই হবে যন্ত্রের মাধ্যমে। টুর্নামেন্টের প্রথম দিকে কোনোভাবেই মাঠে দর্শক প্রবেশের অধিকার নেই। দর্শক শূন্য গ্যালারিতেই আয়োজিত হবে IPL। তবে বোর্ড কর্তারা চাইছেন টুর্নামেন্টের পরবর্তী ধাপে নির্দিষ্ট কিছু সংখ্যক দর্শক প্রবেশের যদি অনুমতি পাওয়া যায়। 30 থেকে 40% দর্শকের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন বোর্ড কর্তারা। তবে সেসব নিয়ে এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি। এই প্রথমবার IPL-এ থাকছে না চিয়ার লিডার। বোলার উইকেট নিলে কিংবা ব্যাটসম্যান বাউন্ডারি মারলে আর মাঠে সেলিব্রেশন করতে দেখা যাবে না প্রত্যেক দলের চিয়ার লিডারদের। শুধু সেলিব্রেশনের শব্দ শোনা যাবে।
ইতিমধ্যে ইউরোপের ফুটবল টুর্নামেন্টে এই সিস্টেম চালু হয়েছে। টিভিতে ম্যাচ দেখার সময় মনে হবে যেন আগের মতোই গ্যালারি সরগরম রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো আইপিএল এর ম্যাচ চলাকালীন মাঠে দর্শকদের কাট আউট বসতে পারে। উইকেটের পিছনের দিকে নির্দিষ্ট কিছু আসনে এই কাট আউট বসানো হতে পারে, যাতে ক্যামেরায় দেখে মনে হয় মাঠে দর্শক রয়েছে। তবে তা এখনো চূড়ান্ত নয়। চিয়ার লিডার না থাকলেও সরকারি টেলিভিশন সংস্থা গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে পারে। ম্যাচ টেলিকাস্ট হওয়ার সময় গ্রাফিক্স প্রেজেন্টেশনের উপর আলাদা জোর দেওয়া হচ্ছে। কমেন্ট্রি করার ক্ষেত্রেও এই প্রথম ওয়ার্ক ফ্রম হোম চালু হচ্ছে। নির্দিষ্ট কিছু সংখ্যক ধারাভাষ্যকার মাঠে থাকছেন, বাকিরা থাকবেন মুম্বাইয়ের হোটেলে। সেখানেই স্টুডিও তৈরি করা হয়েছে। ভারতে বসেই ম্যাচের ভার্চুয়াল ধারাভাষ্য দেবেন ধারাভাষ্যকাররা। ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। আরও একবার ডামি ছাড়া স্টান্ট টম ক্রুজের। মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি আসছে এবং এই ছবি কেমন হতে চলেছে তারই কিছুটা ঝলক পাওয়া গেল নরওয়ের শুটিংয়ে। টম ক্রুজ নামটা শুনলে ইম্পসিবল কিছু স্টান্ট মাথায় চলে আসে। মিশন ইম্পসিবলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে নতুন নতুন চমক নিয়ে হাজির হন ইথান হান্ট ট্রফি টম ক্রুজ। বয়স যত বাড়ছে তত বেশি দুঃসাহসিক স্টান্টে টম ক্রুজকে দেখা যাচ্ছে। একবার তো স্টান্ট করতে গিয়ে অ্যাঙ্কেলই ভেঙে বসলেন, কিন্তু দমার পাত্র তো নন 58 বছরের টম ক্রুজ। ইথানের চরিত্রে আরো একবার চমকে দেওয়ার মতো স্টান্টে ইম্পসিবল ম্যান। নরওয়েতে ছবির শুটিং এ দেখা গেল সেই স্টান্ট। বরাবরের মতো এবারও ডামি ছাড়াই শট দিলেন টম, যে শট ছবি নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিল। নিউজ 18 বাংলা।